ওকে, আসলে আমরা দুঃখিত, নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। ওকে, okay my dear students, actually we are really sorry we could not continue our class for networking problem. Okay, now we will again discuss about sentence. তো at first আমাদেরকে জানতে হবে সেন্টেন্স অর্থ কি। সেন্টেন্স অর্থ হচ্ছে তোমার বাক্য। বাক্যটা তোমার কিভাবে হয়, কিছু ওয়ার্ড পরিপূর্ণ একসাথে বসে যদি পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তখন সেটাকে আমরা বলবো কি, বাক্য। যেমন ধরো আমি বললাম যে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হচ্ছে একজন ছাত্র। এখানে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড একসাথে বসে পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করছে, তাহলে এটা হচ্ছে তোমার কি, সেন্টেন্স। তো সেন্টেন্স গঠিত হয় তোমার এই প্যাটার্ন অনুযায়ী, যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এখন তোমার সাবজেক্ট অর্থ কি, সাবজেক্ট অর্থ আমরা জানি যে বিষয়। সাবজেক্ট সবসময় নেমিং ওয়ার্ড হয়, নাম হয়। ভার্ব অর্থ কি, কাজ করা, যা দ্বারা এই সাবজেক্টে যে কোনো কাজ করলে ওইটাই তোমার ভার্ব। আর অবজেক্ট অর্থ হচ্ছে সে কী কাজ করছে, যেমন সে হি রিডস এ বুক। দেখছো, হি তো হচ্ছে সে, এটা একটা নাম, মানুষের নামের পরিবর্তে এটা প্রোনাউন নাকি। রিডস সে পড়ে, এ বুক বুক বই, বই পড়ে, বইটাও একটা নাম। ওকে, তাহলে আমরা সেন্টেন্সটা কিছুটা বুঝছি। এখন কেউ কেউ বলতে পারো সেন্টেন্স কয় প্রকার। ওকে, আমরা প্রত্যেকে জানি সেন্টেন্স হচ্ছে তোমার 5 প্রকার। এর মধ্যে তোমার প্রথম প্রকার হচ্ছে তোমার কি, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ অর্থ কি বলো, ইন্টারোগেটিভ। ওকে, অ্যাসার্টিভ অর্থ হচ্ছে তোমার বর্ণনামূলক অথবা বিবৃতিমূলক, কেমন। আর ইন্টারোগেটিভ অর্থ কি বলো, প্রশ্নমূলক বাক্য। তোমার 3 নাম্বার ইম্পারেটিভ অর্থ তোমার আদেশ, নিষেধ, অনুরোধ মূলক বাক্য। আমরা এমনভাবে অর্থগুলো শিখবো যাতে করে আমাদের ওই যে মানে বিস্তারিত পড়তে না হয়। ইম্পারেটিভের পর আমরা লিখবো কি, অপটেটিভ অর্থ হচ্ছে তোমার দোয়া, আশা, আকাঙ্ক্ষা, হ্যাঁ, প্রার্থনামূলক বাক্য। ওকে, 5 নাম্বার এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, তো দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ হচ্ছে কি তোমার বর্ণনামূলক। যেমন আমি ভাত খাই, সে বই পড়ে। যে আমি ভাত খাই এই কথাটার মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স একটা উদাহরণ আমরা দিতে পারি, যে নর্মালি ওয়ার্ড দেখো, আই ইট রাইস, আমি কি খাই, ভাত খাই। তোমার এই বাক্যে কি কোনো প্রশ্ন করা হয়েছে না, বা কোনো আদেশ দেওয়া হয়েছে তাও না। তার মানে এটা আমি অর্থ যদি বুঝতে পারি আমরা অনেকগুলো কাভারেজ করতে পারবো। এখন তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে তোমার কি, প্রশ্নবোধক বাক্য। যেমন হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন। প্রশ্নবোধক বাক্যে মনে রাখবে প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে। ওকে, আমরা বিস্তারিত একটু পরে আলোচনা করবো। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, এটার অর্থ হচ্ছে কি, তুমি কোন ক্লাসে পড়ো, এটা তো তোমাকে জানতে চাওয়া হয়েছে। দ্যাট মিনস এটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, ইম্পারেটিভ অর্থ হচ্ছে তোমার কি, আদেশ, নিষেধ, অনুরোধমূলক বাক্য। এখানে একটা জিনিস মনে রাখবে, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তোমার সাধারণত ভার্ব দিয়ে। কারণ আমরা একটু আগে বলছি সেন্টেন্স তৈরি হয় সাবজেক্ট দিয়ে, ভার্ব দিয়ে, অবজেক্ট দিয়ে। তো আমি ইম্পারেটিভ সেন্টেন্সে বলছি যে বাক্যটা শুরু হবে কি দিয়ে, তোমার ভার্ব দিয়ে। তাহলে সাবজেক্টটা কোথায় থাকে, আমরা জানি যে এখানে সাবজেক্টটা লুকাই থাকে, উচ্চ থাকে। যেমন ধরো তোমার ওকে, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। ডু দ্য ওয়ার্ক, এখানে কি সাবজেক্ট আছে, নাই। তো যেহেতু সাবজেক্ট নাই
এখানে তুমি অর্থ আমাকে বলতেছে যে কি এই কাজটি করো, এটা একটা তোমার আদেশমূলক বাক্য, কেমন? তো অপারেটিভ অর্থ হচ্ছে কি তোমার দোয়া, আশা, আকাঙ্ক্ষা, প্রার্থনামূলক বাক্য। এখানে আমরা একটা জিনিস লিখবো, মে আল্লাহ ব্লেস ইউ। ওকে, আল্লাহ তোমার কি করুক, মঙ্গল করুক, দোয়া করুক। এটা হচ্ছে তোমার দোয়ামূলক বাক্য। তাহলে আমরা অর্থ নিয়ে বুঝতে পারলাম যে যদি অর্থ বুঝি আমরা তাহলে অনেক কিছু কাভারেজ করতে পারবো, কেমন? এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থ কি বলো দেখি? আশ্চর্যবোধক বা আশ্চর্যমূলক বাক্য, কেমন? আশ্চর্যমূলক বাক্য। তো এখানে আমরা অনেক সময় এলাস থাকে, হুররা থাকে, অনেক সময় তোমার ভ্রাব থাকে, কেমন? আবার তুমি অনেক সময় আমরা ওহ তাও লিখতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা সহজভাবে বুঝতে পারবো, যদি বাক্যের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন থাকে, লাইনের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে বুঝতে পারবো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটা জিনিস বুঝলাম, বাক্যের মধ্যে যদি আমাদের কি থাকে, এক্সক্লেমেশন চিহ্ন থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে তোমার আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে আমরা দুইটা বাক্য চিনে ফেলছি। আরও একটা বাক্য আছে তোমার, ডু দ্য ওয়ার্ক, সাবজেক্ট নাই, তাহলে সাবজেক্ট যেটা থাকে না যে বাক্যের, এবং বার দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে আমরা বলবো যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে চিনার আরও একটা উপায়, তোমার এখানে তুমি লিখতে পারো, প্লিজ ডু দ্য ওয়ার্ক, দয়া করে কাজটি করো। অথবা লেখা থাকলো তোমার কাইন্ডলি, কাইন্ডলি, দয়া করে, কেমন? তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে তোমার কি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, অপটেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে আমরা আগে বলছি দোয়া, আশা, আকাঙ্ক্ষা, প্রার্থনা। তো এখানে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার কি করুক, মঙ্গল করুক। তারপরে তোমার আরও হতে পারে মে আল্লাহ রিকভার ইউ, আল্লাহ তোমাকে সুস্থ করুক। ওকে, তাহলে আজকে আমরা সেন্টেন্সের এই 5টা বিষয় আমরা বুঝতে পারলাম। এইখানে দেখি তোমরা কি বুঝলে। আমরা একটা বাক্য লিখি, এই বাক্যটা থেকে তোমরা আমাকে বের করে দিবে যে কোনটা কি, কোন বাক্য। Okay, it is a short dialogue. Raju, hi, I am Raju. How are you? Okay. I am Shaju. I am fine. And you? Okay. এইখানে আমরা দুইটা একটা কনভারসেশন লিখলাম। Hi, I am Raju. How are you? Shaju, I am Shaju. I am fine, and you? My dear student, please tell me what kinds of sentence it is. এটা কোন প্রকারের বাক্য কি বলতে পারবে? আমি তোমাকে অপশন দিই, এটা কি তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স? হাউ ক্যান ইউ ডিফাইন ইট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স? ওকে, I see here I is subject and am is verb, Raju is a naming word. So this sentence is patterned by subject, verb and object, and it express the description about him. এটা যেহেতু তাকে নিয়ে বর্ণনা করছে যে আমি রাজু, এখানে প্রশ্ন করে নাই, তাহলে এটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। হাউ আর ইউ, তুমি কেমন আছো? ইটস হোয়াট কাইন্ডস অফ সেন্টেন্স ইট ইজ? প্লিজ টেল মি। ইট ইজ উই সি দ্যাট হেয়ার অ্যান ইন্টারোগেটিভ চিহ্ন। সো এখানে হাউ আর ইউ অর্থ হচ্ছে তুমি কেমন আছো, এটা হচ্ছে তোমার প্রশ্নবোধক বাক্য, কেমন? ওকে ফাইন। সাজু, আই এম সাজু, আমি হচ্ছে সাজু, এটাও কি বাক্য বলো? এটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণটা হচ্ছে কি, সাবজেক্ট আছে, এপোস্ট্রফি থাকুক, এপোস্ট্রফি আছে, এপোস্ট্রফির কাজ হচ্ছে তোমার সংক্ষেপে কোনো কিছু লেখা। ওকে, আই এম সাজু, আমি সাজু। আই এম ফাইন, আমি হচ্ছি ভালো। আই এম ফাইন, এখানে তোমার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে,
এবং অর্থ পরিপূর্ণ হয় বুঝাইছে, এই জন্য এটা সেন্টেন্স। অ্যান্ড ইউ, তুমি কেমন আছো, এই অংশটুকু হচ্ছে তোমার আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স। কেমন? ওকে, আরেকটা জিনিস লিখি আমরা, কেমন? রাজু, প্লিজ হেল্প মি। রাজু, I am in danger. Oh, I am sorry. Please help me. I am in danger. Shaju. What's your প্রবলেম? ওকে, এখানে আমরা লিখছি রাজু, প্লিজ হেল্প মি। সাজু, আই অ্যাম ইন ডেঞ্জার। প্লিজ হেল্প মি, এটা কি বাক্য? শুধু এটা বলো। আমরা দেখতেছি এখানে প্লিজ লেখা আছে। যদি আমরা প্লিজ লেখা না থাকে, বাক্যটা শুরু তোমার হেল্প দিয়ে। ওকে, হেল্প হচ্ছে বার্ব, বার্ব দিয়ে বাক্য শুরু হলে আমরা বুঝতে পারবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আই এম ইন ডেঞ্জার, আমি হচ্ছে বিপদে আছি আমি, কেমন? তো এটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন অ্যাসার্টিভ সেন্টেন্স তা আমরা আগে বলেছি। সাজু, এলাস, হাই, হোয়াটস ইউর প্রবলেম, তোমার কী সমস্যা? এলাসের পরে যেহেতু আমরা এক্সক্লেমেশন চিহ্নটা দিয়েছি, তাহলে এটা হচ্ছে তোমার কি বাক্য বলো? নিঃসন্দেহে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, তাহলে আমরা আরেকটা বাক্য লিখি। সাপোজ এটার সাথে যদিও সংশ্লিষ্ট না, একটু লিখে বলতেছি। মে আল্লাহ হেল্প ইউ। ওকে, মনে করো এখানে সাহায্য বলতেছে যে কি, ওকে আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এরপর রাজু বলতেছে মে আল্লাহ হেল্প ইউ, আমি আল্লাহ তোমার কি করুক, ভালো করুক। যেহেতু এখানে মে আল্লাহ দোয়া করছে, সেহেতু এটা হচ্ছে তোমার কি বাক্য? অপটেটিভ সেন্টেন্স। ওকে, ফাইন। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আশা করি 5 প্রকারের বাক্য ভালোভাবে বুঝতে পারবো, দেখলে চিনতে পারবো কোনটা কোন সেন্টেন্স, কোনটা কি। আজকে আমাদের একটু টপিক হচ্ছে তোমার চেঞ্জিং সেন্টেন্স। তো চেঞ্জিং সেন্টেন্স তোমাদের পরীক্ষাতে 6 নম্বরে আসে। অবশ্যই ক্লাস 6-এ একটা ইয়েতে আসে, 7-এ একটা ইয়েতে। তো আমরা লিখতে পারবো যে প্রশ্ন আমাদের এভাবে থাকবে, চেঞ্জ দ্য সেন্টেন্স, কেমন? কি করো? বাক্য পরিবর্তন করো। তো আমরা এখানে বাক্য পরিবর্তন করার ক্ষেত্রে আমাদের যে রেগুলার যেগুলো আসে সেগুলো হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এইভাবে পর্যায়ক্রমে আরেকগুলো বলবো আমরা। তো এখানে শুরুতে বলে রাখি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, এটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকারভেদ। অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এখানে আরেকটা বিষয় বলে রাখি, অ্যাফার্মেটিভ অর্থ হচ্ছে হ্যাঁ বোধক, নেগেটিভ অর্থ হচ্ছে না বোধক। কিন্তু এই নেগেটিভ তুমি যদি না বোধক করে ফেলো, যেমন আই ইট রাইস, আই ইট রাইস, এটা হচ্ছে তোমার হ্যাঁ বোধক বাক্য, কেমন? আর পরীক্ষাতে আসলো ওটাকে তুমি নেগেটিভ করতে, তো তুমি যদি লিখে দাও আই ডোন্ট ইট রাইস, তাহলে কিন্তু বাক্য না বোধক হয়েছে, কিন্তু তোমার নেতিবাচক হয় নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাফার্মেটিভ অর্থ হ্যাঁ বোধক, আর নেগেটিভ অর্থ যে পরীক্ষাতে যেটা চায় সেটা হচ্ছে নেতিবাচক করার কথা। তো এখন তোমার নেতিবাচক অর্থ যদি আমরা বুঝাতে চাই, তাহলে আমরা লিখতে পারবো কি, আই ডোন্ট স্ট্রাইক, আমি উপোস থাকি না, আমি উপোস থাকি না, দ্যাট মিনস আমি ভাত খাই। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, নেগেটিভ মানে সরাসরি নেগেটিভ না, শুধু অর্থ না বোধক হবে, কিন্তু মূল যে ভাব, ওই ভাবটা তোমার এক থাকবে। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য অল্প কয়েকটা রুল আমরা লিখবো, যেগুলো থেকে সবসময় পরীক্ষাতে আসে। এই অল্প কয়েকটা রুল আমরা দেখো ভালোভাবে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে অ্যাফার্মেটিভের বাক্যে যদি তোমার মাস্ট থাকে, তুমি নেগেটিভ করার সময় লিখবে মাস্টের পরিবর্তে, ঠিক মাস্ট যে জায়গায় ওই জায়গায় লিখবে ক্যান নট বাট। আর একটু যদি তুমি শুধু ক্যান নট বাট লিখলেও চলবে,
অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। এটা দরকার নাই, তুমি এটা ইউজ করিও। ওকে, এভরিবডি। কেমন? যদি এভরিবডি থাকে আমরা জানি যে কি লিখবো, দেয়ার ইজ নো বডি বাট। এখানে একটু বলে রাখি, যদি এভরিবডির জায়গায় যদি তোমার থাকে এভরি স্টুডেন্ট, তাহলে আমরা লিখবো কি, দেয়ার ইজ নো স্টুডেন্ট। ওকে, আচ্ছা এবার বলো দেখি, এভরি স্টুডেন্টের জায়গায় যদি লেখা থাকে এভরি প্যারেন্টস, তাহলে তোমরা লিখবে কি উত্তরে, দেয়ার ইজ নো প্যারেন্টস বাট। ওকে, এরপর তোমার আসো অনলি। অনলি তোমার যদি ব্যক্তি বোঝায়, অনলি এর পরিবর্তে তোমরা লিখতে পারবে নন বাট। বস্তুর ক্ষেত্রে তুমি লিখতে হবে তোমার নাথিং বাট। ওকে, বয়সের ক্ষেত্রে তোমাকে লিখতে হবে নট মোর দেন। তো আমরা বলি, যেমন উদাহরণ আমরা একটু পরে দেব, অনলি যুক্ত একটা বাক্য, যে বাক্যে কোনো ব্যক্তি সম্বন্ধে আলোচনা করতেছে এবং ওই বাক্যটাকে তোমার পরীক্ষার হলে বলতেছে কি করো, নেগেটিভ করো, তাহলে তুমি পুরো বিশাল বাক্য থাকুক, বাক্যের যে জায়গায় অনলি আছে শুধু ওই অনলিটা উঠিয়ে ফেলে ওই অনলির জায়গায় লিখবে নন বাট। আর দেখবে কোনো বস্তু সম্পর্কে বলতেছে, তাহলে তুমি ওইখানে অনলিটা উঠিয়ে লিখবে নাথিং বাট। যখন লিখতেছে কোনো বয়সের কথা, তাহলে তুমি ওই অনলিটা উঠাই নেগেটিভ করার ক্ষেত্রে লিখবে নট মোর দেন। ওকে, আই থিঙ্ক ইউ অল আর আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস প্যাটার্ন, দিস রুল। নাও আমরা আরেকটা জিনিস লেখো, আরেকটা রুল, বোথ অ্যান্ড। যদি তোমার বোথ অ্যান্ড থাকে, এই বোথের পরিবর্তে তুমি লিখবে নট অনলি, আবার এই অ্যান্ডের পরিবর্তে লিখবে বাট অলসো। রিপিট করতেছি, দেখো কোনো বাক্যে লেখা আছে বোথ রাজু অ্যান্ড ফখরুল আর বেস্ট ফ্রেন্ড, তো তুমি বোথের পরিবর্তে লিখবে কি নট অনলি, বাকি অ্যান্ডের পরিবর্তে লিখবে তোমার কি বাট অলসো। আই থিঙ্ক ইউ অল আর ক্লিয়ার। ওকে, এরপরে তোমার এটা একটু আমাদের ক্লাস 10-এর জন্য দরকার, ক্লাস 9-10। অ্যাজ সুন অ্যাজ, যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে তুমি এখানে ঠিক অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড লিখবে। এখানে আর একটা জিনিস বলে রাখি, অ্যাজ সুন অ্যাজ সাধারণত দুইটা বাক্য হয়। অ্যাজ সুন অ্যাজ বাক্যে যে প্রশ্নটা আসবে এটা দুইটা অংশ, দুইটা অংশের মাঝখানে একটা কমা থাকবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ বাক্যে কয়টা অংশ থাকে? সাধারণত দুইটা অংশ, মাঝখানে কি থাকে? কমা থাকে। তো তুমি অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে লিখবে নো সুনার হ্যাড, আর কমায়ের পরিবর্তে লিখবে তুমি দেন। ওকে, নো সুনার হ্যাড দেন। এরপরে তোমার যদি থাকে অ্যাজ তাহলে তুমি কি লিখবে? অ্যাজ এর পরিবর্তে লিখবে নট লেস দেন, নট লেস দেন। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে আমরা করে জায়গা সংকুলনের কারণে এই রুলটা আমরা মুছে ফেলে একটা ইম্পর্টেন্ট রুল আমরা লিখি, যেটা মানে খুব সম্ভাবনা থাকে যে পরীক্ষাতে আসে। এটা আসে তোমার ক্লাস 9-10-এ মাস্ট আসবে। এটা তোমার 2-2। তো আমরা জানি যে 2-2 এটা নাবোধক বাক্য। এই 3-2 এর পরিবর্তে তুমি পরীক্ষাতে লিখবা ওই বাক্যে সো, আর বাকি 2 যে জায়গা আছে ওই 2 এর পরিবর্তে তুমি লিখবা দ্যাট হি ক্যান নট, আর যদি ফার্স্ট টেন্স থাকে তাহলে তুমি লিখবে কি কুড নট। ওকে, আমি আবার বলতেছি 2-2 এটা খুবই ইম্পর্টেন্ট ফর ক্লাস 9 and 10। এখন যদি 2 এবং 2 থাকে তাহলে তুমি প্রথম 2 এর পরিবর্তে লিখবে সো, দ্বিতীয় 2 এর পরিবর্তে লিখবে দ্যাট হি ক্যান নট, অথবা ফার্স্ট টেন্সে যদি বাক্যটা হয় লিখবে তুমি কি দ্যাট হি কুড নট। ওকে, নাও এক্সারসাইজ। আবার রুলগুলো কি আবার বলবো? আমরা একটু এক্সারসাইজ করাই দেখি। ওকে, তোমাদের একটা বিষয় বলে রাখি, ইংরেজি হচ্ছে তোমার প্র্যাকটিসের বিষয়। আজকে ক্লাসটা করালাম আর বাসায় গিয়ে তোমরা বসে থাকবে, করবে না বা এনজয় করতেছো ভিডিওটা, তাহলে কিন্তু হবে না। তো আমরা একটু দেখি, একটু এক্সারসাইজ করি, কেমন?
you must present in the class. Okay, dear student, এখানে তোমার বাক্যটা আমরা আগে পড়ি। ইউ মাস্ট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তোমাকে অবশ্যই ক্লাসে থাকতে হবে। এটা নেগেটিভ করতে বলছে। কি করতে বলছে স্যার? নেগেটিভ। ওকে, তো আমরা জানি যে মাস্ট থাকলে আমরা লিখবো কি ক্যান নট বাট। তাহলে আমরা এখানে উত্তর লিখবো কি বলো? ইউ বলো বলো, বাকি সবগুলো যেভাবে আছে ওইভাবে হয়ে যাবে। ইউ ক্যান নট বাট, ইউ ক্যান নট বাট। ওকে, আচ্ছা, এবার যদি একটা বাক্য লেখে তারা এভাবে যে I could not but laughing, এটাকে তোমার করতে বলছে কি অ্যাফার্মেটিভ। মাই ডিয়ার স্টুডেন্ট, হিয়ার উই সি দ্যাট কুড নট বাট, এখানে কি লেখা আছে দেখো, কুড নট বাট। তো কুড নট বাট যুক্ত বাক্য তো আমরা জানি যে নেগেটিভ বাক্য হয়, এই বাক্যকে বলতেছে অ্যাফার্মেটিভ করার জন্য। তাহলে কুড নট বাটের পরিবর্তে তুমি কি লিখবে বলো? আই মাস্ট লাভ। একটা জিনিস খেয়াল করবে, মাস্টের পরে মেইন ভার্ব বসে। মাস্ট যেহেতু মডেল ভার্ব, এই মাস্টের পরে মেইন ভার্ব বসে, তাই আইএনজি আমি লিখি নাই। কেমন? ওকে, এইভাবে আমরা খেয়াল করছো। আর একটা রুল আমরা উদাহরণ দিই, বাস আমরা পরবর্তী ইয়েতে। ওকে, দেখো আমরা একটা জিনিস লিখি, এভরি প্যারেন্টস loves, every parents loves their children. Okay, my dear student, এটাকে আমরা বলতেছি নেগেটিভ করার জন্য। এখানে লেখা আছে তোমার কি বলো? এভরি প্যারেন্টস লাভস দেয়ার চিলড্রেন। এখানে এভরি লেখা আছে, তো যদি এভরি লেখা থাকে আমরা লিখবো যে নেগেটিভ করার সময় কি লিখবো বলো? দেয়ার ইজ নো, বডি থাকলে বডি হবে, প্যারেন্টস থাকলে প্যারেন্টস হবে। কেমন? তো আমরা উত্তরটা লিখে ফেলি, দেয়ার ইজ নো প্যারেন্টস বাট লাভস দেয়ার চিলড্রেন। ওকে, এখন এটা ইম্পর্টেন্টটা অনেকবার আসে ক্লাস 6-7-এর, তো এটা মাস্ট মানে আসেই সাধারণত, যেহেতু তোমরা একেবারে প্রাইমারি লেভেল, এই জন্য এটা বারবারে আসে। তাহলে এভরি থাকলে কি হবে? দেয়ার ইজ নো হবে। আর এভরির সাথে যদি তোমার প্যারেন্টস থাকে তুমি লিখবা দেন প্যারেন্টস, এভরির সাথে যদি তোমার বডি থাকে তুমি লিখবে বডি। ওকে, এর পরবর্তীতে আসো আমরা আরেকটা রুল লিখি, সেটা হচ্ছে তোমার অনলি ইন্ডাস্ট্রিয়াস becomes success. Only industrious become success, অর্থ কি? শুধুমাত্র পরিশ্রমী ব্যক্তিরাই সফলতা লাভ করে। এখন তুমি তো যেহেতু এটা অনলিতে যেহেতু তিনটা রুল, ব্যক্তির কথা আসে, বস্তুর কথা আসে, বয়সের কথা আসে, সেহেতু তোমাকে অর্থটা জানতে হবে। অর্থটা কি তোমার ব্যক্তির কথা বলতেছে নাকি বস্তুর কথা বলতেছে, এটা দেখতে হবে। তো আমরা একটু দেখি, অনলি ইন্ডাস্ট্রিয়াস বিকাম সাকসেস, শুধুমাত্র কারা সফল হয়? পরিশ্রমী লোকেরা। যেহেতু ব্যক্তির কথা বলছে, তাহলে আমরা অনলি এর পরিবর্তে লিখবো কি বলো? নন ভাট। এরপর বাকিটা যে আমরা এইভাবে লিখে দেবো, নন ভাট ইন্ডাস্ট্রিয়াস বিকাম সাকসেস। Okay, my dear student, now we will go another topic and দেখো একটু আমরা, সেটা হচ্ছে তোমার কি অ্যাসারেটিভ থেকে ইন্টারগেটিভ। আমরা একটু আগে বলছি যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, এটা কিন্তু তোমার এর অংশ, অ্যাসারেটিভ সেন্টেন্সের অংশ। এখন আমরা একেবারে শর্টকাট, ইট ইজ ভেরি শর্টকাট সিস্টেম টু চেঞ্জিং সেন্টেন্স অ্যাসারেটিভ টু ইন্টারগেটিভ। মাই ডিয়ার স্টুডেন্ট, আগে বলো অ্যাসার্টিভ অর্থ কী এবং ইন্টারগেটিভ অর্থ কী? অ্যাসার্টিভ অর্থ হচ্ছে বর্ণনামূলক বাক্য, কেমন? ইন্টারগেটিভ অর্থ হচ্ছে তোমার প্রশ্নবোধক বাক্য। এখন প্রশ্নবোধক বাক্য যখন তুমি অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করতে যাবে, তখন তোমাকে
কিছু ইয়ের দিকে ফলো করতে হবে। যেমন তোমার আগে জেনে রাখো এটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্বগুলো একটু জানতে হবে তোমাকে। কারণ আমরা জানি যে যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারেটিভ করবে বাক্যের মধ্যে যদি তোমার ইয়ে থাকে, কী থাকে, অক্সিলারি ভার্বগুলো থাকে, জাস্ট ওগুলোকে বাক্যের প্রথমে নিয়ে আসবে, শেষ। আবার বলতেছি অ্যাসার্টিভ থেকে ইন্টারেটিভ করবে, করার একদম সুন্দর সিস্টেম, সহজ উপায় হচ্ছে বাক্যের মধ্যে যে অক্সিলারি ভার্বগুলো আছে ওগুলোকে বাক্যের প্রথমে নিয়ে আসবে। তো আমরা একটু দেখি, আগে আমরা জানতে হবে যে অক্সিলারি ভার্বগুলো কি। তখন আমরা জানি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে তোমার কি ভার্ব, অক্সিলারি ভার্ব। আর মডেল অক্সিলারি তোমরা সবাই জানো, এ ক্যান, কুড, মে, কেমন, মাইট, মাস্ট, ওকে। এইভাবে তোমার মে, মাইট, মাস্ট, এরপরে তোমার আসে তোমার কি এই হ্যাভ টু, কেমন। এখানে আবার অক্সিলারির মধ্যে আছে তোমার হ্যাভ, হ্যাভ, কেমন। এখানে আছে তোমার নিড। এইভাবে প্রায় যেগুলো আছে ওগুলো তোমার মডেল অক্সিলারি ভার্ব, কেমন। বাক্যের মধ্যে যখন তুমি এগুলো দেখবে, বাক্যের মধ্যে যখন তোমরা এগুলো দেখবে এবং ওই বাক্যটাকে যদি বলে যে ইন্টারেটিভ করো, তাহলে তুমি কি করবে, এগুলোকে বাক্যের প্রথমে নিয়ে আসবে। যেমন হি ওয়াজ এ স্টুডেন্ট। এখানে একটা বাক্য লেখে, বাক্যটা লিখে তোমাকে বলতেছে কি ইন্টারোগেটিভ করো, কি করতে বলছে, ইন্টারোগেটিভ করো, ওকে। তো আমরা দেখবো যে এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, আছে অক্সিলারি ভার্ব ওয়াজ। তো আমরা কী করবো, বাক্যের প্রথমে ওয়াজটা নিয়ে আসবো। যেহেতু বাক্যটা হ্যাঁ বোধক, আমরা এখানে সংক্ষেপে নোট দেবো। ওয়াজ নট প্রথমে নিয়ে আসছি, বাকি যেটা যেভাবে আছে ওভাবে লিখে ফেলবো, ওয়াজ নট হি এ স্টুডেন্ট। আর আমরা বলতেছি আমার অনেক স্টুডেন্ট কী করে, প্রশ্নবোধক চিহ্নটা দেয় না, এটা যদি তোমার না দেয় তাহলে কিন্তু বাক্য হবে না, মার তোমার কেটে দিবে। তো এভাবে আরেকটা লাইন আমরা লিখি, হি হ্যাজ সাকসিডেড ইন দ্য এক্সাম, ওকে। এটাকেও আমরা সেমভাবে ইন্টারোগেটিভ করবো। ইন্টারোগেটিভ করতে গেলে দেখবো এখানে কি আছে, অক্সিলারি ভার্ব আছে কিনা। ক্লাস 6-7 প্রশ্নের মধ্যে যদি চেঞ্জিং সেন্টেন্স আসে ইন্টারোগেটিভ করার জন্য, সাধারণত অক্সিলারি ভার্ব বেশি দেয় আর কি। তো এখানে আমরা অক্সিলারি ভার্ব হচ্ছে এগুলা, মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে তোমার কি জানো, এগুলা ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট। আমরা শেল, শুডও লিখতে পারো, শেল, শুড। আবার অট টু আছে তোমার, কেমন, অট টু, এইভাবে। তো আমরা একটু এখানে দেখি, এখানে অক্সিলারি ভার্ব তাহলে কি পাচ্ছি আমরা, হ্যাজ। তো যেহেতু বাক্যটা হ্যাঁ বোধক, তাহলে আমরা এখানে লিখবো হ্যাজ নট, হ্যাজ নট। এরপর বাক্যটা যেভাবে হ্যাজ নট হি সাকসিডেড ইন দ্য এক্সাম। ক্লাস 9-10-এ শুধু অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তোমার অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এটা থেকে আসবে তোমার 4 মার্ক, পরীক্ষাতে 4 মার্ক আসবে এখান থেকে, ওকে। হ্যাজ নট হি সাকসিডেড ইন দ্য এক্সাম, প্রশ্ন চিহ্ন দিতে ভুল হলে হবে না। তো আমরা এবার এটা বুঝি, এটা আরেকবার বলি। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার নিয়ম হচ্ছে কি, বাক্যের প্রথমে অক্সিলারি ভার্ব নিয়ে আসবে। তাহলে আবার বলো, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার নিয়মটা হচ্ছে কি, বাক্যের প্রথমে অক্সিলারি ভার্ব নিয়ে আসবে। তো আমরা সহজভাবে আমরা লিখতে পারি, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ, কেমন, বাস হয়ে গেছে। আরেকটা জিনিস, রুল যদি মুখস্থ করতে দাও তাহলে তোমার স্ট্রাকচার মুখস্থ করতে গেলে হয় না, জাস্ট সংক্ষেপে মনে রাখবে। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করবে, করার নিয়ম হচ্ছে কি, বাক্যের প্রথমে অক্সিলারি ভার্ব নিয়ে আসবে, ও এটাই শেষ। এরপরে তোমার যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি করবে তোমরা বলো, তখন আমাদের বাক্যটা চিনতে হবে যে এটার মধ্যে তোমার ইয়ে আছে কিনা, কোন টেন্সে আছে এটা, কেমন। আচ্ছা, অক্সিলারি ভার্ব না থাকলে কি করবে, অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুযায়ী, তাহলে এখানে টেন্সের একটা প্রশ্ন চলে আসে, আমরা সংক্ষেপে তাও একটু আলোচনা করে দেবো। টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড দ্বারা ইন্টারোগেটিভ করবে।
সংক্ষেপে আমরা টেন্স একদম 1 মিনিট আমরা শিখে ফেলবো সংক্ষিপ্তভাবে। আমরা জানি যে ভার্বের প্যাটার্ন হচ্ছে তোমার 3টা। ভার্বের প্যাটার্ন কয়টা এটা আমরা প্রশ্নের খাতিরে লিখতে হচ্ছে আর কি। ভার্বের ফর্ম 3টা। একটা হচ্ছে তোমার কি প্রেজেন্ট, আরেকটা হচ্ছে তোমার কি ফার্স্ট, আরেকটা হচ্ছে তোমার কি ফার্স্ট পার্টিসিপল। ওকে, তোমার কোনো এই যে প্রেজেন্টটাকে আমরা মেইন ভার্ব বলতে পারি, প্রেজেন্ট ফর্মটাকে। কেমন? যেমন লেখা আছে গো, গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে আমরা জানি ওয়েন্ট, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে তোমার গন। তো কোনো বাক্যে যদি এই প্রেজেন্ট ফর্মের শব্দ থাকে তাহলে বুঝতে হবে এটা কি ভার্ব, প্রেজেন্ট টেন্সের তখন আমরা প্রশ্ন করবো হয় ডু দ্বারা অথবা ডাজ দ্বারা। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এটা আলোচনা করবো আমরা। একটু আমরা দেখি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড। ওকে, একটু আমরা আরও একটু দেখি, খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা, ওয়ার, ওয়ার, বিন। ওকে, এখানে আমরা একটু দেখি ব্রিং, ব্রিং এর ফার্স্ট ফর্ম হচ্ছে কি বলো? ব্রিং, বট, বট। ওকে, তাহলে আমরা একটা বাক্য লিখি। যে বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তুমি কি করবে? টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড দ্বারা ইন্টারোগেটিভ করবে। কেমন? তাহলে আমরা একটা লাইন লিখি, আই ব্রিং এ গ্লাস অফ ওয়াটার। এটাকে আমরা কি করব? ইন্টারোগেটিভ করব। আমরা দেখি এখানে কোনো কি এম ইজ আর, ওয়াজ আর বা মডেল ভার্ব কিছু আছে? নাই। যেহেতু নাই আমরা দেখবো যে কী করতে হবে? ডু, ডাজ, ডিড দিয়ে করতে হবে। কখন ডু দিব, কখন ডাজ দিব, কখন ডিড দিব, এটা হচ্ছে আমাদের প্রশ্ন নাকি? দেখি ব্রিংটা কোথায় আছে? ব্রিংটা প্রেজেন্ট ফর্মের ঘরে আছে, ঠিক আছে? ব্রিংটা যেহেতু প্রেজেন্ট ফর্মের ঘরে আছে আমরা বলছি ডু দ্বারা অথবা ডাজ দ্বারা করব। এখন সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার না, অর্থাৎ হি, সি অথবা তোমার অন্য কোনো ইট নাই, সেহেতু আমরা কি করব? ডু দ্বারা করব। যেহেতু এটা নাবোধক বাক্য না সেহেতু আমরা এখানে কোনো নাবোধক বাক্য ডোন্ট, বাকিটা যেভাবে এইভাবে ডোন্ট আই ব্রিং এ গ্লাস অফ ওয়াটার, প্রশ্নবোধক বাক্য। মাই ডিয়ার স্টুডেন্ট, আবার বলতেছি দেখো, আই ব্রিং এ গ্লাস অফ ওয়াটার, এটাকে বলছে তোমার ইন্টারোগেটিভ করতে। আমরা কীভাবে করব? দেখতেছি যে এটা তোমার এই প্রেজেন্ট ফর্মের করে আছে ব্রিংটা, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। আমরা জানি যে প্রেজেন্ট টেন্স থাকলে ডু অথবা ডাজ দিয়ে করবো। ওকে, এটা এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাই সেহেতু আমরা কি করছি? ডোন্ট দিয়ে বাক্যটা করছি। ওকে, একটু আমরা দেখি ওকে, এখানে আমরা লিখলাম সাবজেক্ট ধরো না হি হলো অথবা সি হলো অথবা ইট হলো, এই তিনটা, এগুলো সবগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। এই তিনটার সবগুলো হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হলে 12 সাথে অ্যাস বা ইয়েস যোগ হয়। একেবারে সহজ কথা। বাক্যের মধ্যে তোমার অ্যাস বা ইয়েস আছে, আবার বলতেছে বাক্যের মধ্যে কি আছে? অ্যাস বা ইয়েস আছে, এবং ওই বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে বলছে। এত কিছু দিকে না তাকাই তুমি শুধু জাস্ট ডাজ লিখে দিবে, ডাজ নট। ডাজ নট এটা সাবজেক্ট হি থাকলে হি। কেমন? ওকে, ডাজ নট হি ব্রিং এ গ্লাস অফ ওয়াটার। একটু প্লিজ দেখো আবার, হি, সি, ইট, এই তিনটাকে বলে থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু এখানে হি, সি, ইটের জায়গাতে থাকে মিস্টার নিমে মজুমদার, এনি টাইপস অফ নেম ইজ কল্ড থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, এনি টাইপস অফ নেম ইজ কল্ড থার্ড পারসন সিঙ্গুলার। এখানে আমরা যদি বলি যে চেয়ার, সাপোজ চেয়ার, চেয়ার একটা নাম, এটাও থার্ড পারসন সিঙ্গুলার। কেমন? তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় প্রেজেন্ট টেন্সে অ্যাস বা ইয়ার্স যোগ হয়। অ্যাস বা ইয়ার্স যোগ হলেই থাকলেই তুমি ইন্টারোগেটিভ করার সময় ডাজ নট লিখবে। আই থিঙ্ক ইউ অল আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস। ওকে, আমরা আরেকটা মাত্র একটা সংশ্লিষ্ট আরেকটা রুল আছে, আই বট এ পেন, এটা ইন্টারোগেটিভ করব। আমরা দেখতেছি বটটা আছে তোমার কোথায় আছে? দেখো, বটটা আছে তোমার ফার্স্ট ফর্মের ঘরে। আগে বলছিলাম বারের ফর্ম তিনটা, বটটা ফার্স্ট টেন্সের ঘরে আছে। তো যেহেতু ফার্স্ট টেন্সের ঘরে বটটা আছে তাহলে আমরা এখানে লিখবো অবশ্যই ডিডেন্ট। আই, মনে রাখবে ডু, ডাজ, ডিড দিয়ে যদি প্রশ্ন করে অবশ্যই মেইন ভার্ব হয়। আবার বলতেছি ডু, ডাজ, ডিড দিয়ে যদি কোনো প্রশ্ন করে
তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে, না হলে বাক্য হবে না। এখন যদি তুমি এখানে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস নাই তাহলে ডাজ হবে না। এখানে তোমার ব্রিং নাই তাহলে তোমার ডু হবে না। আছে তোমার বট তাহলে হবে অবশ্যই ডিড নট দিলাম, এবং ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে কেমন, ডিডন্ট আই ব্রিং আ প্যান, এবং প্রশ্নগত বাক্য দিয়ে তুমি বলবে না। এবার আসো ক্লাস 9-10-এর এই রুলগুলো থেকে আসে। এই এখন যে রুলটা বলছি যে অক্সিলারি ভার্ব না থাকলে ডুরাস ডিড দিয়ে করবে, এটা থেকে আসে। এর বিশাল একটা বাক্য লিখছে, every citizen of our country extremely abhor corruption। এটা অনেক বিশাল লাইন। এখন তোমার বিশাল লাইন দেখে আমার তো টেনশনের কিছু নেই, কারণ আমরা তো জানি যে এভরি থাকলেই আমরা ইন্টারভিউ করবো কীভাবে, হু ডাজ নট দিয়ে। তাহলে আমরা আবার বলি আছে এভরি, ওই বাক্যটাকে ইন্টারভিউ করতে বলছে, তাহলে আমি কি দিয়ে করবো বলো, হু ডাজ নট। একেবারে এভরি পরে তো আমরা কি লিখবো, হু ডাজ নট সিটিজেন অফ আওয়ার কান্ট্রি এক্সট্রিমলি অ্যাভয়েড কারাপশন, শেষ। তাহলে আমরা এভরি থাকলে কি লিখবো, হু ডাজ নট। এরপর আমরা আশা করি এতটুকু তোমরা খুব ভালোভাবে বুঝছো। আমরা জাস্ট অল্প একটু সময়ের মধ্যে অল্প একটু সময়ের মধ্যে অ্যাথরিটি থেকে এক্সক্লেমেটরিটা করে ফেলবো। তাহলে আমাদের মোটামুটি আজকের যে বিষয়টা টপিকটা শেষ। যা হচ্ছে তোমার আশ্চর্যবোধক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স অবশ্যই আশ্চর্যবোধক চিহ্নটা দিতেই হবে, এইটা একটা বিষয়। তো ইট ইজ ভেরি নাইস ফ্লাওয়ার, আমরা এই একটা বাক্য দিয়ে আমরা শেষ করে দেবো, শেষ। ইট ইজ ভেরি নাইস ফ্লাওয়ার। এখানে আমরা বলি এক্সক্লেমেটরি করতে তুমি হাউ অথবা হোয়াটে দ্বারা বাক্য তৈরি করবে, হাউ অথবা হোয়াটে দ্বারা এক্সক্লেমেটরি বাক্য তৈরি করবে। আবার বলি এক্সক্লেমেটরি কি দিয়ে তৈরি করবে, হাউ এবং হোয়াট এ দ্বারা। কখন হাউ দিবে, কখন এ দিবে। বাক্যের মধ্যে এ থাকলে তুমি দিবে হোয়াটে, বাক্যের মধ্যে এ নাই তুমি দিবে হাউ। আমরা এখানে কোনো এটে আছে নাই, তাহলে আমরা লিখবো কি, হাউ। এরপর অবশ্যই অ্যাডজেক্টিভ দিবে, হাউ এবং হোয়াটের পরে কি দিবে তুমি, অ্যাডজেক্টিভ দিবে। অ্যাডজেক্টিভ হচ্ছে কি, নাইস, হাউ নাইস ফ্লাওয়ার। আর আমরা জানি যে আমরা কি জানি, এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব লাস্টে বসে, হাউ নাইস ফ্লাওয়ার ইট ইজ, ওকে আশ্চর্যবোধক বাক্য। এখন বাক্যটাকে আমরা যদি এখন একটু খেয়াল করে লিখলাম যে ইট ইজ আ ভেরি নাইস ফ্লাওয়ার, ইট ইজ আ ভেরি নাইস ফ্লাওয়ার। আ ভেরি আছে, আমরা আ ভেরির পরিবর্তে লিখবো হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ। ওকে, একটা জিনিস আমাদের শুরুতে একটু রয়ে গেছে, যে একটু দুঃখিত, যেটা আবার রিপিট করতে হচ্ছে, যে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভের এই একটা মাত্র জিনিস যে আমাদের ক্লুগুলো নাই। অ্যাফারমেটিভ টু নেগেটিভ করার ক্ষেত্রে কোনো ক্লু নাই, যেমন মাস্ট নাই, এভরিবডি নাই, অনলি নাই, অ্যাজ সুন অ্যাজ নাই। তখন আমরা কি করব, অনেস্ট যে অ্যাডজেক্টিভটা আছে ওইটার বিপরীতটা লিখবো আমরা। অনেস্ট থাকলে ডিসঅনেস্ট, রেগুলার থাকলে ইরেগুলার। কেমন, ইরেগুলার। যেমন ধরো তোমার হি ইজ আ রেগুলার স্টুডেন্ট, এটা নেগেটিভ যদি আমরা করতে যাই তাহলে তোমাদের হবে কি, হি ইজ নট, দেখছো অক্সিলারির সাথে নট যোগ করছে, হি ইজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট। ওকে, নো মোর টুডে উই উইল ফিনিশ আওয়ার লেসন। সমস্ত শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আমাদের ক্লাস শেষ করছি। শেষ পর্যায়ে আমরা বলি, আপনারা যারা গার্ডিয়ান তারা প্রয়োজন এটা কয়েকবার দেখবেন শিক্ষার্থীকে সাথে করে বসে, এবং এই রুল অনুযায়ী প্রায় তিনটা পেজ প্র্যাকটিস করতে বলবেন। ইংরেজির ক্ষেত্রে হচ্ছে কি, নিয়মিত প্র্যাকটিস করতে হয়, না হলে হবে না। তো তোমরা প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে বাসায় ভালোভাবে পড়ালেখা করবে। সকলের জন্য শুভকামনা, স্যারের জন্য দোয়া করবে, স্কুলের জন্য দোয়া করবে। আজকের এই প্রোগ্রামের জন্য বিশেষ কৃতজ্ঞতা স্কুলের প্রতি এবং আমাদের সম্মানিত শিক্ষক নিমা মজুমদার স্যারের প্রতি। স্যার অনেক কষ্ট করতেছে, সবাইকে ধন্যবাদ। ওকে, সালাম আলাইকুম।
আমি আপনার কখনো এভাবে আমি